হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটার একদম পুরো লাইন ধরে ধরে খুব সুন্দর করে আলোচনা আজকের এই ভিডিওতে হবে। তাই এই ক্লাসটি আজকে যে দেখবে সে পুরো কবিতা থেকে যেখান থেকে কোশ্চেন আসবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফিরে আসতে পারবে। তো কবিতাটি শুরুর আগে আমরা আগে টপিকে আসি যে কেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হতে গেল। টপিকটা এইরকম, একটা গল্প করব, গল্পের মাধ্যমে আমরা টপিকে ঢুকবো। কি গল্প? যে কিভাবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সূচনা হলো সেই গল্প। তো এই কবিতাটি মুকুন্দ চক্রবর্তী লিখেছে, যার পুরো নাম ছিল কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। ইনি ছিলেন মধ্যযুগের অন্যতম কবিদের মধ্যে একজন প্রধান কবি, যিনি তার কাব্যে তার পরিচয় দিয়ে গেছেন, কবি কঙ্কন। তো কবি কঙ্কন আলোচ্য কবিতাটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ চণ্ডী মঙ্গলের আখেটিক খণ্ডের তথা কালকেতুর উপাখ্যানের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ এই গ্রন্থ থেকে আলোচ্য কবিতাটি সংগৃহীত করেছেন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হতে গেছে। কলিঙ্গ দেশ মানে কোথায়? আমরা ইতিহাসে পড়েছি অশোকের সেই রাজ্য কলিঙ্গ দেশে সেই ঝড় বৃষ্টির উদ্ভব হয়েছে কিভাবে, সেটাই আলোচনা করা হবে। তো সেই আখেটিক খণ্ডের কালকেতুর উপাখ্যানে বর্ণিত আছে যে ধর্মকেতু আর নিদয়ার পুত্র ছিল কালকেতু। কালকেতু ছিল শিবের ভক্ত, মানে নীলম্বর। এবার মা চণ্ডী, মা কালীর অনুরোধে ভগবান শিব তাকে অভিশাপ দিয়ে মর্তে পাঠায়। আর সেই কালকেতু মর্তে এসে সেই কালকেতু তো পশু শিকারে মহাপরাক্রমশীল হয়ে ওঠে। এবার মর্তে আসার পর কালকেতুর ফুল্লরার সাথে বিবাহ হয়। বিবাহর পরে অনেক দারিদ্র, অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত চলতে থাকে তাদের। অনেক দারিদ্রতার মধ্যেও তাদের সুখ ছিল, কারণ তাদের সুখের সংসার ছিল, তাদের দাম্পত্য জীবন সুখের ছিল কালকেতু আর ফুল্লরার। তো কালকেতু পশু শিকার করত মৃগয়া থেকে, আর সেই পশু চামড়া, মাংস এগুলো বিক্রি করে তার স্ত্রী পয়সা উপার্জন করত এবং গৃহস্থলীর কাজও তিনি করতেন। মৃগয়া একটা জায়গা। এবার যেহেতু পশু শিকারে কালকেতু খুব পারদর্শী হয়ে ওঠে, তার জন্য মৃগয়ার পশুরা ভীত হয়ে দেবী চণ্ডীর শরণাপন্ন হয়। আর দেবী চণ্ডী তার পুজো অর্চনা ছড়ানোর জন্য কি করেন, জঙ্গলের সমস্ত পশু পাখিকে লুকিয়ে রেখে তিনি সেই মৃগয়াতে অমঙ্গল সূচক স্বর্ণ গধিকার রূপ ধারণ করেন। যখন কালকেতু পশু শিকার করতে মৃগয়াতে যায়, কোনো পশুকে দেখতে না পেয়ে সে ফেরার পথে রাগে সেই অমঙ্গল সূচক স্বর্ণ গধিকাকে, মানে যিনি প্রকৃত অর্থে দেবী চণ্ডীর রূপ ধারণ করে আছেন, তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে দেবী চণ্ডী আবার ষোড়শী রমণীর মূর্তি ধারণ করেন। তাকে দেখে কালকেতুর স্ত্রী ফুল্লরা ভয় পেয়ে যান। তখন ফুল্লরাকে আশ্বস্ত করার জন্য দেবী চণ্ডী বলেন, আমি তোমাদের দুঃখকে লাঘব করব, তোমাদের দারিদ্র্যকে লাঘব করব, আমাকে ভয় পেও না। কিন্তু মহিলা মানুষ তো, ঘরে আরেকজন রমণী থাকলে সন্দেহ করে সতীন হিসাবে। তখন সেই ফুল্লরাও সন্দেহ করলো। কি সন্দেহ করলো? সে যেন তার সতীন। তাই সে কালকেতুকে অভিযোগ জানালো। কালকেতু তখন তীর দিয়ে সেই ষোড়শী রমণীর মূর্তিকে, দেবী চণ্ডীকে তীর দিয়ে আঘাত করতে গেল। তখন দেবী চণ্ডী সমস্ত কিছু স্বীকার করে বলল যে তিনি দেবী চণ্ডী, সমস্ত কিছু বলল। এবং উল্টে কালকেতুর দারিদ্র্য লাঘব করার জন্য তাকে 7 ঘোড়া ধন সম্পত্তি দিল। আর কালকেতুর আশীর্বাদে দেবী চণ্ডী ওই কালকেতুকে একটা রাজ্য প্রদান করলেন। তখন কালকেতু বন জঙ্গল কেটে গুজরাট নগর প্রতিষ্ঠা করলেন। কিন্তু নগর তো প্রতিষ্ঠা করলেন, গুজরাট রাজ্য প্রতিষ্ঠা করলেন, সেই রাজ্যের রাজাও কালকেতু হলেন। কিন্তু মুশকিল হলো, সেই রাজ্যে তো কোনো পূজা নেই, সেই রাজ্যে প্রজার অভাব। এই জন্য দেবী চণ্ডী কী করলেন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সৃষ্টি করলেন, যাতে কলিঙ্গর প্রজারা এই রাজ্যে চলে আসে।
কলিঙ্গের প্রজারা দুর্দশাগ্রস্ত হয়ে যেত, এই রাজ্যে চলে আসে। এই কারণে দেবী চণ্ডী তার সতীন গঙ্গার কাছে প্রার্থনা করলেন যে ঝড় বৃষ্টি নামানোর জন্য, কিন্তু গঙ্গা তাকে সাহায্য করল না। গঙ্গা যখন রাজি হলো না, তখন দেবী চণ্ডী সমুদ্র এবং ইন্দ্রের কাছে মেঘ এবং বজ্রের দ্বারা কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বন্যার সৃষ্টি করেন। মানে ইন্দ্রদেব বজ্র নামাবে, সমুদ্র ঝড় বৃষ্টি ঘটাবে, তখন কলিঙ্গ দেশ একদম জলে জলময় হয়ে যাবে, কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির সৃষ্টি হবে। এমতো অবস্থায় কলিঙ্গের দুর্দশাগ্রস্ত বিপন্নগ্রস্ত প্রজারা বন্যা বিধ্বস্ত দুর্গত হয়ে কলিঙ্গ দেশে থেকে গুজরাটে চলে আসবে। তখন কলিঙ্গ দেশ ছেড়ে তখন গুজরাটে চলে আসবে প্রজারা। এটা ছিল প্ল্যান। এই কারণে এটা হচ্ছে পুরো গল্প। এই গল্পের দ্বারাই বুঝে নিলাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কীভাবে সূচনা হয়েছিল। এই গল্প মনে থাকলে কবিতার প্রতিটি লাইন থেকে যেখান থেকেই প্রশ্ন আসবে সব একদম উত্তর দিয়ে চলে আসতে পারবে, পুরো সেঁকে রেখে দিয়ে আসতে পারবে। এবার আমরা কবিতাটার পুরো আলোচনা করব লাইন ধরে ধরে। এবার দেবী চণ্ডীর আশীর্বাদে ইন্দ্র আর সমুদ্র তার কাজ শুরু করে দিয়েছে। মেঘ জমতে শুরু করলো কলিঙ্গর আকাশে, কলিঙ্গের আকাশে ঘন ঘন মেঘ জমতে শুরু করবে। এবার কবিতাটির প্রতিটি লাইন এবার আলোচনা করছি। টপিকে আসি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল মানে করল, মেঘে অন্ধকার করলো, মেঘে অন্ধকার করে দিল কলিঙ্গের আকাশকে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কেউ নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না, নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না, এতটা অন্ধকার সেই মেঘের। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ, তাকে ঈশান কোণ বলে। সেদিকে মেঘ উঠতে থাকছে যেমন নিরন্তর বিদ্যুৎ বজ্রপাত ঘটিয়ে মেঘগুলো যেন উড়ছে, আর প্রত্যেকটা মেঘের সাথে যেন বজ্রপাত হচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে একদম নিরন্তরভাবে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিকে যে বাতাস এমনভাবে বইছে, তার সাথে মেঘ যেমন দুরু দুরু করে ডাকছে। দুরু দূর হচ্ছে মেঘ নিনাদের শব্দ বা মেঘের ডাকার শব্দ। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমেষের মধ্যে একদম চোখের পলকে মুহূর্তের মধ্যে যেন আকাশের মেঘ জমে গেল বা জড়ো হয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এখানে চারি মেঘ মানে পুরাণ অনুযায়ী চারটে মেঘের কথা বলা হয়েছে। পুরাণ অনুযায়ী সেই চার মেঘ ছিল সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চারটি মেঘ পুরাণ মতে চারি মেঘ নামে পরিচিত। ওই চারটি মেঘ একসাথে মুষলধারে একদম বৃষ্টির বড় বড় ফোঁটায় যেন বর্ষণ শুরু করে দিয়েছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। আর সেই মেঘ কলিঙ্গে উড়ে এসে উচ্চ নাদ করছে, উচ্চ স্বরে ডাকছে, গর্জন করছে সেই মেঘ। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিশদ। এবার প্রলয় মানে হচ্ছে ধ্বংস যে এবার নিশ্চিত, এটা মনে করে গনিয়ে প্রজারা বিষাদগ্রস্ত হয়ে গেল ভাবতে ভাবতে যে এবার ধ্বংস মনায় নিশ্চিত। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর হচ্ছে ঝড় বহর শব্দ বা ঝড় আসার যে শব্দ, সেইভাবে ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাক মানে এই বিপদের সময় সমস্ত প্রজা নিজের ঘর বাড়ি ছেড়ে যেন দৌড়ে পালাতে লাগলো। এই হচ্ছে প্রথম কয় লাইনের আলোচনা। কেমন লেগেছে? যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করো। আর ঝড় বৃষ্টির সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে ধুলো আচ্ছাদিত হইল যে ছিল হরিত, মানে যা কিছু সবুজ ছিল, যে সব গাছপালা সবুজ শ্যামলা যা কিছু ছিল তারা সবাই ধুলো ধারা আচ্ছাদিত হয়ে গেল এই ঝড়ের হাওয়ায়। উল্টিয়ে পড়ে শস্য প্রজা চমকিত। যে শস্যগুলি কাটা হয়েছিল বা যে ফসলগুলো জমিতে ছিল সমস্ত ফসল সমস্ত শস্য যেন উল্টে পড়ছে এই ঝড়ে। তাই প্রজারা যেন চমকিত হয়ে গেল, মানে বিস্ময় প্রকাশ করলো প্রজারা। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এই সেই চারি মেঘ, সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চার প্রকার মেঘ এমনভাবে বর্ষণ করছে বা এমনভাবে জল দিচ্ছে অষ্ট গজরাজ। অষ্ট গজরাজ মানে পুরাণ মতে আটটি দিকের রক্ষাকর্তা, আটটি হাতি। এই হাতি যেমন সুর দিয়ে জল তুলে ছেড়ে দেয়,
ঠিক সেই রকমও চারি মেঘের এইভাবেই জল দিচ্ছিল, এইভাবেই বর্ষণ করতেছিল। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, সঘনে মানে নিরন্তর বজ্র বিদ্যুৎ পড়ছে, ব্যঙ্গ তর্কাবাজের মতো মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তর্কা দিয়ে, মানে ব্যাঙের মতো যেন থেকে 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 এই বাজগুলো লাফিয়ে লাফিয়ে পড়ছে। করি করো সমান বরিশে জলধারা, করি করো মানে হাতির সুর যেমন জল তুলে সেই সুর দিয়ে জল ছুঁড়ে দেয়, ঠিক তার সমান করেই জলধারা বরিশে মানে বয়ে চলছে। জলে মহি একাকার পথ হইল হারা, জলে যেন এই পৃথিবী এক হয়ে গেছে, তার পথ যেন হারিয়ে গেছে, যে কোথায় পৃথিবী, কোথায় তার স্থল, কোথায়, সব যেন এক হয়ে পৃথিবী তার পথ হারিয়ে ফেলেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, ঘন ঘন শোনা যাচ্ছে ওই চার প্রকার মেঘের আওয়াজ, কারো কথা শুনিতে না পায় কোনো জন। সেই মেঘের আওয়াজ এত এত যে এত গর্জন করছে যে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, সেই গর্জনের আওয়াজটা এত প্রবল। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এই মানে এই লাইনটার মানে হচ্ছে পরিষ্কার না, এত অন্ধকার চারিদিকে বিরাজ করছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড অন্ধকার, তাই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, সূর্যের আলো দেখা যাচ্ছে না। এই কারণে বলছে কোনটা সন্ধ্যা, কোনটা দিন, কোনটা রাত, রাত দিন সন্ধ্যা সব এক হয়ে গেছে অন্ধকারে, কোনটা দিন কিছুই বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে। কলিঙ্গ সোঙরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গে সোঙরে মানে হচ্ছে স্মরণ করছে, মানে কলিঙ্গের সব লোক, সমস্ত প্রজা যেন জৈমিনী মুনিকে স্মরণ করছে। জৈমিনীকে পুরাণ অনুযায়ী এই জৈমিনী ছিল ব্যাসের শিষ্য, ব্যাস মানে যিনি মহাভারত রচনা করেছিলেন, সেই তিনিও নাকি, জৈমিনীও নাকি মহাভারত রচনা করেছেন, যাকে বলা হয় জৈমিনী মহাভারত। তাকে স্মরণ করলে নাকি বজ্রপাত বন্ধ হবে, এই বিশ্বাসে কলিঙ্গের মানুষ যেন জৈমিনী মুনিকে স্মরণ করতে শুরু করে দিয়েছে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, মানে হুর হুর দূর দূর হচ্ছে কি ঝড় বহার শব্দ, ঝড় যেভাবে আসছে সেই শব্দ ঝনঝন করে শোনা যাচ্ছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ, মানে এত ঝড় হচ্ছে, এত অন্ধকার বিরাজ করছে, রবির কিরণ মানে সূর্যের আলো কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে গর্ত ছেড়ে সাপও বেরিয়ে পড়ছে আর জলের উপর দিয়ে বুলে বেড়াচ্ছে, জলের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, এই লাইনটার মানে কি দেখো, বলছে কোনটা জল, কোনটা যে স্থল, কোনটা যে জলময় স্থান কিছুই বোঝা যাচ্ছে না, সব একাকার হয়ে গেছে, সব স্থল যেন জলময় হয়ে গেছে কলিঙ্গ মণ্ডলের, তাই জলস্থল আলাদা করে বোঝা যাচ্ছে না। যেমন বন্যার সময় হয়, বন্যার সময় এই স্থলেও জল প্রবেশ করে ডুবিয়ে দিয়ে যায়, তাই স্থলেও জলে জলময় হয়ে যায়, ঠিক সেই রকম বন্যার সময় কি আমরা বুঝতে পারি যে কোনটা স্থল কোনটা জল ছিল, সব জলময় হয়ে যায়, ঠিক সেই রকমই কলিঙ্গের অবস্থা। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, নিরন্তর মানে অবিরত, বিশ্রাম না নিয়ে 7 দিন একটানা, নিরবধি একটানা বৃষ্টি নেমেই যাচ্ছে কলিঙ্গ দেশে। আছুক শস্যের কার্য হেজা গেল ঘর, মানে শস্যে বা ফসল যে ঘরে ছিল, কাটা শস্য, যে শস্যে আছুক মানে থাকুক, যে শস্যটা ঘরের মধ্যে ছিল কাটা অবস্থায়, সেই শস্য পর্যন্ত জলে ডুবে হেজা হয়ে গেল, মানে পচে নষ্ট হতে শুরু করেছে জলে ভিজে। মেঝেতে পরশীল বিদারিয়া চাল, মেঝের উপর শিল পড়ছে, মেঝে মানে মাটিতে বৃষ্টির থেকে যে শিল পড়ে, বিদারিয়া চাল মানে চালকে ভেদ করে। চাল মানে কি, চাল মানে হচ্ছে টিন খড় বাঁশের তৈরি ঘরের ছাদ, নট দালান, তাকে বলা হয় চাল। সেই চাল, সেই টিনের চাল, সেই ঘরের সেই টিনের চাল ভেদ করে যেন শিল পড়ছে বৃষ্টি থেকে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, ভাদ্র মাসে যেমন করে তাল পড়ে থাকে গাছের তলায়, ভাদ্র মাস হলেই ধূপ ধূপ করে যে তাল পড়ে থাকে গাছের তলায়, যেমন করে সেই তাল পড়ে, মেঝেতেও যেন শিল
চাল ভেদ করে সেইভাবেই পড়ছে। এবার মা চণ্ডী কালীমায়ের আদেশে যখন সমুদ্র এবং ইন্দ্র এই কাজ শুরু করে দিয়েছে, কালীমা আরেকজনকেও এই আদেশ দিয়েছেন। তিনি হলেন পরম রাম ভক্ত মহাবলী হনুমানকে এবার দেবী চণ্ডী আদেশ দিচ্ছেন। তা হচ্ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান মানে ভেঙে খান করে দিচ্ছে। যেখানে মঠ ছিল, যেখানে বড় অট্টালিকা ছিল, সমস্ত কিছুকে ভেঙে দিচ্ছে হনুমান জয় শ্রীরাম বলে। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, আর এত পরিমাণ বৃষ্টি হলো, এত পরিমাণ জলে জলময় হলো যে চারিদিকে এমনভাবে ঢেউ বইছে পর্বতের মতো বিশাল করে। পর্বত যত উঁচু সেরকম পর্বতের মাথা চুইয়ে সেই ঢেউয়ে বইছে, জলের ঢেউ বইছে চারিদিকে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, মানে ঘরগুলো তখন কি করছে, উল্টে পড়ে ঘরগুলো যেন দলমল হয়ে পাকিয়ে যাচ্ছে, ঘরগুলো যেন উল্টে চলে যাচ্ছে ভেসে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। দেবী চণ্ডীর আদেশ পেয়েছে, মা কালী বলা হয় দেবী চণ্ডীকে, তার আদেশ পেয়ে নদ নদীও এমনভাবে বইছে, এমনভাবে পুরো যেন সেই কলিঙ্গ দেশকে সেকে রেখে দিল, পুরো ডুবিয়ে দিয়েছে, পুরো সেখানে জলে জলময় করে দিয়েছে, পুরো ধ্বংসের পরিবেশ সৃষ্টি করে দিয়ে গেছে, পুরো সেটে রেখে দিল কলিঙ্গ দেশকে। তাই তার প্রজারা বিপদগ্রস্ত হয়েছে। অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অম্বিকা মঙ্গল হচ্ছে এক ধরনের গান, যেই গান মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্যের নামে করেছেন। সেই গান হচ্ছে শ্রীকবি কঙ্কন, মানে চণ্ডী মঙ্গল কাব্যের রচয়িতা ছিলেন শ্রীকবি কঙ্কন কবি, যার পুরো নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, তার উপাধি। কবি কঙ্কন তখন অম্বিকা মঙ্গল গান গায়, এই চণ্ডী মঙ্গল কাব্যের পরিপ্রেক্ষিতে লেখা যে গান। তাহলে এই ছিল কবিতাটির সম্পূর্ণ আলোচনা। কবিতাটির আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং নেক্সট কী ধরনের টপিকস নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় তাও কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কবিতাটির আলোচনা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে, পুরো আলোচনা শুনেছে, একটা কোশ্চেনও তার বাদ যাবে না, সমস্ত প্রশ্ন ধোয়া করে রেখে আসবে পরীক্ষার খাতায়। একটা প্রশ্ন থেকে এখান থেকে লাইন আসবে, কি কোথা থেকে প্রশ্ন আসবে, যে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল, টপিকস প্রথমে বলে দিয়েছি, গল্প অনুসরণ করে পুরো লাইন পাতার পর পাতা লিখে টপিক শেষ করে আসবে, পুরো ধোয়া করে দিয়ে আসবে কবিতাটা।